নতুনের প্রত্যাশায় আনন্দ উল্লাসে খ্রিস্টীয় ২০২৫ সালকে স্বাগত জানালো রাজধানীবাসী। আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। রাত ১২টার কিছুক্ষণ আগে থেকেই আকাশে উঠতে থাকে ফানুস, ফোটানো হয় আতশবাজি। ডিএমপির ১১ দফা নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষিত বেশিরভাগ জায়গাতেই। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই আলোকিত রাতের ঢাকা। হাজারো আতশবাজির আলোকছটা আর মুহুর্মুহু শব্দে ২০২৫ সালকে বরণ করে নেয় রাজধানীবাসী। নিজ নিজ বাসাবাড়ির ছাদে খ্রিস্টীয় নতুন বছরকে বরণে উল্লাসে মেতে ওঠেন নগরবাসী। রাজধানীতে শব্দদূষণ বন্ধ ও আগুনের ঝুঁকি এড়াতে বৎসবরণের উৎসবে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে ডিএমপি। তবে উৎসব উদযাপনের বাঁধভাঙা আনন্দে টেকেনি নিষেধাজ্ঞার বেড়াজাল। মিরপুরে ফানুস ময়লার স্তূপে পড়ে আগুন ধরলেও তা নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পূর্বাচলের ৩০০ ফিট সহ বিভিন্ন সড়কেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন মানুষ। কণ্ঠে ছিল নতুন বছর নিয়ে নানা প্রত্যাশা। ২৪-এ অনেক কষ্টকর দিন গেছে, এখন নতুন বছরে যেন ওটা আর না হয়, সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি। নতুন বছরের প্রত্যাশা আমাদের এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক, এটাই আমরা আশা করি। ইয়ং জেনারেশন এরা যেভাবে নতুন করে শুরু করছে, রাজনৈতিক প্রেক্ষাপটটা ইয়াং জেনারেশনের মাধ্যমে শুরু করা হোক। বৎসবরণ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনী। নানা অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই সেন্সিটিভ একটি এলাকা, তো আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টাফ ছাড়া বহিরাগত যারা, তাদেরকে আমরা ডিসকারেজ করছি যে এই এলাকায় না থাকার জন্য, যাতে 31st নাইট কে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে বর্ষবরণের আয়োজন, গণজমায়েত সহ ১১ দফা নির্দেশনা দিয়েছিল ডিএমপি। উৎসবের আমেজে সেগুলো অনেকটাই উপেক্ষিত হলেও ঘটেনি বড় কোনো অপ্রীতিকর ঘটনা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে পরিবার পরিজন নিয়ে পাহাড় সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সমুদ্রের ঢেউ কিংবা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। বেশিরভাগ হোটেল, কটেজ বুকিং হয়ে গেছে। অতিথি বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও। নতুন বছরকে উদযাপন করতে সকাল থেকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেন পর্যটকরা। নগরীর নানা প্রান্ত থেকে ভোরের আলো ফুটতে পরিবার পরিজন নিয়ে সৈকতে আসেন অনেকেই। বছরের প্রথম দিন সমুদ্র দেখার পাশাপাশি স্পিডবোট, নৌকা, ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন তারা। পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি সৈকতের ব্যবসায়ীরাও। যেগুলো উন্নয়নগুলো হয়েছে, উন্নয়নের কারণে আমাদেরকে দেখতে একটা ভালো লাগতেছে, পরিবার পরিজন এখানে সেফ ফিল করতেছি। নতুন বছরে আমরা চাই আমাদের দেশটা এখন সংস্কার হয়েছে, আমাদের দেশটা যেন আরো উন্নত হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতেও ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। ভোরের নতুন সূর্যোদয় উপভোগ করতে চর গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। ঢেউ, এখানকার গর্জন, এই সব কিছু মিলিয়ে পরিবেশটা এমনি সুন্দর আছে। শুধু দেখতে পারি নাই কুয়াশার জন্য, কিন্তু নতুন দিনের সাগরের পারে একটা ভালো লাগা কাজ করতেছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। পাহাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। ঘোরার পর আমরা আবার ঢাকা ব্যাক করে আসবো, আমাদের খুব ভালো লাগছে। আশা করি সাজিকে আমাদের খুব ভালো লাগবে। নতুন বছর উদযাপনের জন্য আসছিলাম, তো আমাদের নতুন বছরের যে এক্সপেকটেশনটা ছিল সাজিকে এসে আমরা সেটা পরিপূর্ণ করতে পারছি। পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই এলাকায় যতগুলো সম্ভাবনাময় স্পট রয়েছে সেই তালিকা আমরা বেসামরিক পর্যটন মন্ত্রণালয় পাঠিয়েছি ফান্ডিংয়ের ব্যবস্থা করার জন্য, যাতে আমরা পর্যটকদের জন্য আরও বেশি কিছু বিনোদনের ব্যবস্থা করতে পারি। অচিরে এখানকার রাস্তাঘাট উন্নয়ন করা হবে যাতে করে বেশি সংখ্যক পর্যটক এখানে আসতে পারে। পর্যটকদের নিরাপত্তায় পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরে পাহাড়ে অন্তত ২০ থেকে ২৫ হাজার পর্যটকের সমাগম হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে আরো জানাতে এবার খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটক সমাগম কেমন দেখছেন? হোটেল মোটেলগুলোর কি পরিস্থিতি, ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন, আজকে নতুন বছরকে বরণকে কেন্দ্র করে কিন্তু খাগড়াছড়ির প্রতিটি পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় আমরা সকাল থেকে দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জেলা পরিষদ পার্ক। সেখানে কিন্তু সকাল থেকে ইতিমধ্যে কিন্তু 2000-এর বেশি পর্যটক তারা কিন্তু ভ্রমণ করছে। এখানে যে ঝুলন্ত ব্রিজটি রয়েছে সেখানে কিন্তু মানুষ তারা নতুন বছর উদযাপনও কিন্তু এই পর্যটন কেন্দ্রটি আসছে। এবং আমরা দেখছি শুধু জেলা পরিষদ পার্কে নয়, জেলা আলুটিলা যে প্রধান পর্যটন কেন্দ্র সেখানে পর্যটকদের প্রচুর পরিমাণ ভিড় রয়েছে। এবং সকাল থেকে সেই পর্যটন কেন্দ্রটি অন্তত 5000-এর বেশি পর্যটক কিন্তু তারা ভ্রমণ করেছে। বিশেষ করে এখানে পর্যটকদের পাশাপাশি স্থানীয় যারা দর্শনার্থী রয়েছে তারাও কিন্তু এই নতুন বছর উদযাপনে তারা এই পার্কে হাজির হয়েছে এবং তারা নতুন বছরকে বরণ করছে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছে তারা যে বলছে পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু তাদের পর্যটনের যথেষ্ট পরিমাণ তারা অতিথি পেয়েছে, যে কারণে তারা বেশ লাভবান হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং তাদের যে প্রত্যাশার জায়গাটা নতুন বছর, তারা কিন্তু নতুন বছরকে কেন্দ্র করে বা নতুন বছরের শুরুকে কেন্দ্র করে তারা যেভাবে পর্যটকদের সাড়া পেয়েছে, আগামী তো অর্থাৎ পুরো বছর জুড়ে তাদের পর্যটকদের এই ধরনের পদচারণায় মুখরিত থাকবে পাহাড়, এই ধরনের প্রত্যাশা তারা জানিয়েছে। এবং তারা একটা বিষয় বলছে যে 2024 সালে নানা ঘাত প্রতিঘাতের কারণে কিন্তু এখানকার পর্যটন ব্যবসায়ীরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ 2-3 বার কিন্তু এখানে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছিল রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এবং সাম্প্রদায়িক সংঘাতের কারণে। আগামী বছর অর্থাৎ নতুন বছর এই ধরনের সংঘাত মুক্ত হয়ে তারা এখানকার মানুষ পর্যটন কেন্দ্রগুলো ঘুরে বেড়াবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসে ভিড় করবে, তারা এমনটাই প্রত্যাশা করেছে। এবং আজকে আমরা দেখছি সারাদিনে অন্তত খাগড়াছড়ি এবং সাজেকে সেখানে অন্তত 20,000-এর মতো পর্যটক তারা কিন্তু ইতিমধ্যেই ভ্রমণ করেছে। এবং এই ধরনের পর্যটকদের যে সমাগম হয়েছে সেটা যদি চলমান থাকে, অর্থাৎ সারা বছর যদি পর্যটকদের সেই সমাগম থাকে, তাহলে বিগত বছরে অর্থাৎ 2024 সালে তাদের যে পরিমাণ পর্যটনের লোকসান হয়েছে তারা অনেকটা সেটা পুষিয়ে উঠবে। এবং তারা বলছে নতুন বছর পর্যটনের জন্য তাদের জন্য আরো বেশি সুখবর অর্থাৎ সুদিন নিয়ে আসবে। একই সাথে খাগড়াছড়ির পাশাপাশি কিন্তু সাজেকেও আমরা দেখেছি সেখানেও প্রচুর পরিমাণ পর্যটক নতুন বছর বরণের জন্য সেখানে তারা ভ্রমণ করেছে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে পর্যটনের সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। নাটোরে 31st পালনের সময় ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতরাতে বড়াইগ্রাম উপজেলার সর্দারপাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক হোসেন বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, ইশতিয়াক ও তার বন্ধুরা 31st নাইট উদযাপনের জন্য বন্ধুর বাসার ছাদে যায়। এ সময় ইশতিয়াক মোবাইল ফোন দেখতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তার বন্ধুরা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নতুন বছরে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। ঘটা করে না হলেও সারা দেশে স্কুল শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নতুন বই। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী নতুন বইয়ের গন্ধ না পেলেও কেউ কেউ পেয়েছেন 2 থেকে 3টি করে। এতে তাদের মাঝে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত বাকি বই সবার হাতে তুলে দিয়ে এগিয়ে নেওয়া হবে শিক্ষা কার্যক্রম। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুলে খুদে শিক্ষার্থীদের ভিড় নতুন বইয়ের জন্য। বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত তারা, আর শিক্ষার্থীদের নতুন বই দিতে পেরে খুশি শিক্ষকরা। বই পাইলে হয়তো বা ভালো হইতো, আমরা বাসায় বসে না থেকে হয়তো পড়তে পারতাম। নতুন বই পেলাম, আরো সুন্দর লাগছে আর ভালো লাগছে। আসলে যে চাহিদা মোতাবেক বই ছিল আমাদের ছাত্র সংখ্যা অনুপাতে সেই মতো বই আমরা পেয়ে গেছি। চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এখনো হাতে পাই না। এছাড়া আমরা প্রাথমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই আমরা পেয়েছি এবং আজকে আমরা সমস্ত বই আমরা বিতরণ করব। প্রথম শ্রেণীর বই বিতরণ শেষ করলাম। রাজশাহীতে নতুন বই নয়, শূন্য হাতে ফিরেছেন বেশিরভাগ শিক্ষার্থী। বছরের প্রথম দিন সবার হাতে বই দিতে না পারলেও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছেন 3টি করে। আমাদের অনেক খুশি লাগছে, আমরা বই পাইছি নতুন। স্কুলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বই পাইনি আমরা, তার মধ্যে বই পেয়েছি, এই জন্য আমরা কৃতজ্ঞ। বরিশালে বই পেয়েছে প্রাথমিকের 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা। এছাড়া ষষ্ঠ শ্রেণীর 3টি বই দেওয়া হয়েছে। যদিও বই উৎসবের কোনো আনুষ্ঠানিকতা এবার নেই, তারপরও আমরা একটু নিজেদের মতো করে প্রাক থেকে তৃতীয় শ্রেণীর বইগুলো আজকে বাচ্চাদের মাঝে বিতরণ করব। এবং পঞ্চম শ্রেণীর বই এখনো আমাদের হাতে আসেনি, আমরা আসলে ওদেরকে দিয়ে দেব। সিলেটে নতুন বই পেয়েছে শুধু 3য় শ্রেণীর শিক্ষার্থীরা। খুলনাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী এবং সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হয়েছে 3টি করে বই। বগুড়ায় দেওয়া হয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই।
বাকি বই দ্রুত দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। পুরো অংশটাই পুরো সেটটাই বই পেয়ে গেছি আমরা, এবং আমাদের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে এবং বই তারা গ্রহণ করেছে। এছাড়া হিলি, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, নাটোর, লক্ষ্মীপুর, নওগাঁ সহ সারা দেশে উৎসব ছাড়া 2 থেকে 3টি করে বই দেওয়া হয়েছে কোমলমতি শিশুদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে রাজশাহী ও বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে কি সব স্কুলেই শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হয়েছে কিনা হাতে, এবং যদি দেওয়া হয়ে থাকে কয়টি করে বই দেওয়া হয়েছে? দেখুন, রাজশাহীতে বছরের প্রথম দিনে একটি ব্যতিক্রম দিন গেল, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় যদি বলা হয়ে থাকে তবে আজকের দিনটি ব্যতিক্রম। কেননা দেখা গেছে যে এবার প্রাথমিকের কোনো শিক্ষার্থী নতুন বই পায়নি, এবং মাধ্যমিকের যারা ষষ্ঠ শ্রেণী তারা 3টি করে বই পেয়েছেন, এবং যারা মাদ্রাসা কারিকুলামে তাদের সপ্তম শ্রেণীতে 3টি করে বই দেওয়ার কথা রয়েছে, এবং বাংলা, ইংরেজি এবং গণিত বই। কিন্তু এখানে দেখা গেছে যে 3টি করে বই দেওয়ার কথা ছিল, সেই 3টি বইও কিন্তু নির্দিষ্ট সময় স্কুলগুলোতে আমরা পৌঁছতে দেখিনি। অর্থাৎ এখানে গতকাল রাত 10টা থেকে 11টার মধ্যে রাত্রেবেলায় রাজশাহীতে বইগুলো প্রবেশ করেছিল, এবং এরপরে স্কুল কর্তৃপক্ষকে কিন্তু আজকে সকালে জানানো হয়েছে, এবং স্কুল কর্তৃপক্ষ যতক্ষণে বইগুলো স্কুলে নিয়ে আসছেন ঠিক ততক্ষণে কিন্তু স্কুলে যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের অধিকাংশই কিন্তু ছুটি হয়ে গেছিল। অর্থাৎ যাদের বই পাওয়ার কথা ছিল তারাও অনেকটা না পেয়ে চলে গেছেন, এবং অধিকাংশের ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের বই আসেনি। অর্থাৎ যারা প্রাথমিকে ছিল, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা ছিলেন তাদের প্রাথমিকে তাদের নতুন কোনো বই দেখাই পায়নি, এবং যারা ষষ্ঠ শ্রেণীতে ছিলেন তাদেরকে 3টি করে বই তাদের জন্য বরাদ্দ ছিল, এবং তাদের অনেক এর মধ্যে কিছু কিছু শিক্ষার্থী আমরা দেখেছি যে কয়েকটি স্কুলে তারা কিন্তু ষষ্ঠ শ্রেণী যারা ছিলেন তাদেরকে বই দেওয়া হয়েছে। তবে অধিকাংশই যেহেতু শূন্য হাতে ফিরে গেছেন, এবং বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা কিন্তু অনেক উৎসাহ নিয়েই স্কুলে এসেছিলেন যে নতুন বইয়ের হয়তো দেখা পাবে বা নতুন বই নিয়ে তারা বাসায় ফিরে যাবেন। তবে সেই উৎসাহ উদ্দীপনায় খানিকটা ভাটা পড়েছে বলা যেতে পারে। সেই সাথে শিক্ষক যারা শিক্ষার্থীদের কিন্তু যারা অভিভাবকরা নিয়ে আসছিলেন তারাও কিন্তু একটু মনক্ষুণ্ণ, বা তারাও বলছিলেন যে যদি নতুন বইটি পেত তাহলে হয়তো বছরের প্রথম দিন থেকে তাদের যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটি হয়তো কাজে লাগানো যেত, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে তাদের হয়তো সহায়ক হতো। তবে এই বিষয়টি নিয়ে আমরা এখানে রাজশাহী যে জেলা শিক্ষা অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, এবং তিনি যে বিষয়টি বলছিলেন যে রাজশাহীতে বা রাজশাহী জেলাতে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় 3.5 লাখ, অর্থাৎ 3,40,000-এর মতো। সেই তুলনায় বইয়ের চাহিদা রয়েছে 47 লাখ। সেই তুলনায় কিন্তু বই যেগুলো এসেছে খুবই নগণ্য বা অতি মাত্রায়, অর্থাৎ বইয়ের পরিমাণ যদি বলা হয়ে থাকে তাহলে 15 থেকে 20% বই এসেছে, যেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তবে পর্যায়ক্রমে হয়তো বই চলে আসবে এমনটি বলছিলেন এখানকার যারা জেলা শিক্ষা অফিসার। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী আলামিন। আলামিন, আমরা রাজশাহীর পরিস্থিতি শুনছিলাম, বরিশালের পরিস্থিতি কেমন দেখছেন, এবং সেখানে অভিভাবক শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে? যে আসলে দেখুন, বরিশালে কিন্তু আজ সকালে আমরা দেখেছি বেশ কুয়াশা ছিল। সেই কুয়াশা ভেদ করে কিন্তু শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন, এবং বেশ আগ্রহ ছিল তাদের নতুন বইয়ের প্রতি। এবং আমরা যেটি দেখেছি যে প্রাক প্রাথমিক যেটি রয়েছে সেখানে একটি বই, একটি খাতা কিন্তু তাদেরকে দেয়া হয়েছে, এবং 2য় এবং 3য় শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকতা না থাকলেও কিন্তু যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু বইটিকে নতুন ভাবে মোড়ানো এবং বিভিন্নভাবে প্যাকেটের মাধ্যমে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন, এবং শিশুদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। এবং যারা এসেছেন তারা কিন্তু আসলে বই পেয়ে বেশ খুশি। তবে যারা বই পাননি, অর্থাৎ 4র্থ এবং 5ম শ্রেণীর যে শিক্ষার্থীরা এসেছিলেন তারা কিন্তু মন খারাপ করেছেন এক প্রকার। তারা বলছেন যে যদি তাদের একসাথে তারা বই পেতেন সেক্ষেত্রে তারাও খুশি হতেন, এবং এই বই যাতে তারা পর্যায়ক্রমে দ্রুত পান সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও জানিয়েছেন, এবং তারা কিন্তু দাবি করেছেন যে এই বইগুলো যাতে তাদেরকে দ্রুত দেওয়া হয়। এর পাশাপাশি যদি মাধ্যমিকের কথা বলি, সেই মাধ্যমিকের বিষয়টি আমরা দেখেছি এখানে কিন্তু অভিভাবকরা এসেছিলেন, অনেকেই কিন্তু নতুন ভর্তি হচ্ছেন, 5ম থেকে 6ষ্ঠ শ্রেণীতে কিন্তু অনেকে ভর্তি হয়েছেন। সেই ভর্তির মধ্যে আমরা দেখেছি 6ষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে 3টি করে বই আজকে দেয়া হয়েছে, এবং সেই 3টি বই পেয়ে কিন্তু অনেকে খুশি। আবার অনেকের অভিভাবকরা জানিয়েছেন যে আসলে 3টি বই কিন্তু আসলে একটি ক্লাসে 3 মাসের মাথায় কিন্তু প্রথম সাময়িক যে পরীক্ষা হয় সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অপ্রতুল। সেক্ষেত্রে কিন্তু যদি সব বই পাওয়া যেত সেই বিষয়টি কিন্তু তারা আসলে ভাবার বিষয় একটি। তারা বলছেন যে আসলে বছরের প্রথম দিকে যে পড়াশোনা, সেই পড়াশোনা কিন্তু শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রে তারা বইগুলো দাবি জানিয়েছেন যে যাতে
দ্রুত দেওয়া হয়। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মাধ্যমিক এবং প্রাথমিক যে যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে আসলে কথা হয়েছে, তারা দ্রুত এই বইগুলোকে সরবরাহ করবেন এমনটাই প্রত্যাশা করেছেন তারা, এবং অভিভাবকরা চাচ্ছেন যে যাতে দ্রুত এই বইগুলো সরবরাহ করা হয়। এই ছিল আমার কাছে বরিশাল থেকে। রাজশাহী এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। লক্ষ্মীপুরে 25টি বিদ্যালয়ে 350 অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা হলরুমে এসব বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, কলম, খাতা ও জ্যামিতি বক্স সহ নানা উপকরণ। এসব সামগ্রী পেয়ে খুশি শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক বলেন, এবার বই উৎসব না হওয়ায় বছরের শুরুতে পৌরসভার পক্ষ থেকে 25টি বিদ্যালয়ের 350 শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। প্রত্যেকটি পৌরসভা এমন উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, তাদেরকে কি দিচ্ছি? তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি না, তাদের হাতে টিকটকের কোনো সামগ্রী দিচ্ছি না, কিংবা তারা জীবন বিনষ্ট করতে পারে এমন কোনো উপকরণ নয়। তাদের হাতে আমরা মানুষ হওয়ার, উন্নত মানুষ হওয়ার যে উপকরণ, শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি। গত এক মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ঘটেছে কমপক্ষে 10টি ডাকাতির ঘটনা। এর মুখে পড়ছে যাত্রী থেকে শুরু করে কাভার্ড ভ্যানের পণ্য। পুলিশ ইতোমধ্যে লুট হওয়া কিছু পণ্য উদ্ধার ও কয়েকজন ডাকাত গ্রেপ্তার করেছে। এরপর শঙ্কায় আছেন চালকেরা। গত রোববার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ি এলাকায় ডাকাতির সময় পুলিশ গিয়ে হানা দেয়। এই সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে রাতে ডাকাতদের কবল থেকে চালক ও যাত্রীরা রক্ষা পেলেও ডিসেম্বরে এ ধরনের অনেক ডাকাতি হয়েছে। সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 15টি পয়েন্টে তৎপর ডাকাত সদস্যরা। যখনই কোনো পণ্য বা মালবাহী ট্রাক দেখে সেটিতে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। পুলিশি অভিযানেও ডাকাতের তৎপরতা বন্ধ হচ্ছে না। শুধু ডিসেম্বরে নয়, নভেম্বর মাসেও একটি কাভার্ড ভ্যান হতে 17 লাখ টাকার পণ্য লুট করে দুর্বৃত্তরা। গাড়ি একটু জ্যামে পড়লে এই ঘটনাটা, আবার পিকআপ দিয়ে আসি, ব্যারিকেড দিয়ে না আবার ডাকাতি হচ্ছে। এরা গাড়িতে উঠে আমাদেরকে অস্ত্র ধরে আমাদের টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ যা আছে এবং কি কাপড় চোপড় ব্যাগসহ নিয়ে গেছে। আমাদের কাছে আর কোনো ভাত খাওয়ার টাকা ছিল না। 4-5টা লোকের ছেনে নিয়ে আসছি, দৌড়ে এসে আমার দরজা বাড়ায়, বাড়ি দিয়ে গ্লাস ভেঙে ফেলাইছে, মোবাইল, মানি ব্যাগ নিয়ে গেছে, আমার এক বাড়ি দিচ্ছে এখান বাড়ায়। পুলিশের দাবি, ডাকাতি আগের মতো নেই। তারা রাস্তায় জোরালো করেছে পুলিশি কার্যক্রম, তাই কমেছে ডাকাতি। সাম্প্রতিক আমরা সেখানে 5-6টি ঘটনার রহস্য উদ্ঘাটন করেছি এবং যারা জড়িত এই ঘটনার সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যাদের আমরা নাম পাচ্ছি তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আপনি চিন্তা করেন, সারা রাত গাড়ি চলে, একটা কাভার্ড ভ্যান যদি রাস্তা থামায় আর কিচ্ছু ভালো লাগবে না, 10 মিনিটে মিনিমাম 20-30 গাড়ি থেমে যাবে। শুধুমাত্র মহাসড়কের ডাকাতির জন্য গত 2 মাসে সীতাকুণ্ড থানাতেই মামলা হয়েছে 5টি। এই সময় পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় একজন। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জের আকিজ রেঞ্জারের কারখানায় বিস্ফোরণে নিহত চাঁদপুরের একই পরিবারের 3 শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। 3 জনের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সংসারের চাহিদা মেটাতে এরা সবাই একসাথে কাজে গিয়েছিলেন। তাদের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার, কোম্পানি এবং সরকারের কাছে সহায়তার দাবি তাদের। মঙ্গলবার সকালে হবিগঞ্জের বাহুবলে গ্যাস লাইনের কাজ করতে গিয়ে বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হন। আমার ফুফাতো ভাই উনি মারা গেছে, আর আমার এই যে আরেকটা ভাই লাগে সম্পর্কে উনিও মারা গেছে। একই পরিবারের 3 জন সদস্য মারা গেছে। তাদের পরিবারের ভরণ পোষণ সহ এবং যারা আহত অবস্থায় আছে তাদের উন্নত চিকিৎসার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দাবি জানাচ্ছি। খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় 24 ঘন্টা পরও মেরামত কাজ শেষ হয়নি। এতে রাঙামাটির লংগদু উপজেলার সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, সেতু মেরামতের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুর থেকে যান চলাচল স্বাভাবিক হবে। এর আগে মঙ্গলবার সকালে বোয়ালখালী
ছড়ার উপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির উপর অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক উঠেলে সেতুর পাটাতন দেবে ট্রাকটি আটকে যায়। এ সময় কোনো হতাহত না হলেও সড়কটি সরু হওয়ার কারণে মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ থাকে ভারী যানবাহন। ভোগান্তির তো শেষ নাই, অনেক ভোগান্তি, অনেক ভোগান্তি। মনে করেন সকল যোগাযোগই তো বিচ্ছিন্ন। এখানে লংগুজুর থেকে শান্তি গাড়ি মনে করেন যাইতে পারতেছে না। বিশেষ করে এই ব্রিজটা কখনো তারা মনিটরিং করে নাই, যার কারণে এই ব্রিজটার এই দুরবস্থা। ফেনীতে প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নানা অনিয়মের দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে শপথে বহাল রাখার আশ্বাসে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন শুভ। এ বিষয়ে 15 মিনিট 12 সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শুভকে আসামি করে মামলা হয়। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে মাধবদী উপজেলার আসমানদীর চরগ্রাম থেকে তাকে আটক করা হয়। সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, ওই গ্রামের একটি ঘরে ঢুকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে শাহ আলম। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘরটি ঘেরাও করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও 5 রাউন্ড গুলি ছুড়ে সে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় শাহ আলমকে একটি পিস্তল, একটি গুলি ও 9 রাউন্ড গুলির খোসা সহ গ্রেপ্তার করা হয়। সে হত্যাসহ 14 মামলার আসামি। 1.5 ঘন্টা নেগোসিয়েশন করে তারপর ওখানে ভেতরে যে ছিল মিস্টার শাহ আলম, উনি এখানে আছেন, তাকে সারেন্ডার করার জন্য বুঝাতে সক্ষম হয় এবং উনি ফাইনালি সারেন্ডার করে। তার কাছ থেকে আমরা একটা ফাতে অস্ত্র উদ্ধার করি, যেটা সেমি অটোমেটিক একটা পিস্তল, টার্কিশ মেড। নওগাঁর মহাদেবপুরে দোকান থেকে স্বর্ণ চুরির সঙ্গে জড়িত চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, গত 26 তারিখ মধ্যবাজারের মায়ামণি জুয়েলার্স থেকে 2,13,000 টাকা মূল্যের স্বর্ণ চুরি হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ। গতরাতে দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে রাবেয়া বেগম, রমজান আলী ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। পুলিশের এই চৌকস টিম জানতে পারে যে দিনাজপুরের একটা চক্র এই কাজ করেছে। এর প্রেক্ষিতে এসপি স্যারের নির্দেশক্রমে গত রাত 3টার দিকে দিনাজপুর থেকে এই চক্রের সাথে সরাসরি জড়িত রাবিয়া বেগম, মনোয়ারা বেগম এবং রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের বিক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শিবচরে এই ঘটনা ঘটে। এতে প্রায় 40 লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, রাতে শিবচরের হাতিরবাগান মাঠের পাশে বিআরবি কেবল বিক্রয় কেন্দ্রে ডাকাত দল হানা দেয়। এ সময় তারা নৈশ প্রহরীকে মারধর করে গাড়িতে তুলে নেয়। পরে গেট কেটে লুট করে নিয়ে যায় মালামাল ও অর্থ। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।